অ্যাকাউন্টিং করব। আমি অ্যাকাউন্টিং এর শিট তোমাদের পাঠাইনি, এখনো পাঠাইনি, কারণ আমার শিটটা একটু সমস্যা হয়েছে, পিডিএফটা ভাঙা গেছে, তাই পাঠাইতে পারিনি। ওয়ার্ড দিলে লাভ হবে না, প্রিন্ট করতে পারবে না। আমি আজকে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ক্লাস শেষ করে পাঠাই দিব। সমস্যা নাই, আমরা অঙ্ক করতেছিলাম যে চ্যাপ্টার, ওইখানে যাব, শুরু করে দিব ইনশাল্লাহ, দেখবা পারবো। আজকে আমরা গত ক্লাসে এক ধরনের অঙ্ক শিখছিলাম, তোমাদের যার কাছে যে বই আছে ওই বই থেকেই ওই ধরনের অঙ্ক করতে পারবা। আশা করি ওই ধরনের অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা আরেকটা অঙ্ক শিখতে চাই, যে অঙ্ক থেকে আমরা ভ্যাটের অন্য নিয়ম শিখতে পারবো। আমরা একটা কাজ করি, যে অঙ্কটা শিখবো সেটা একটু বলে দিতেছি। তোমরা বের করে নবম অধ্যায় বের করো। নবম অধ্যায়ের মধ্যে থেকে আমরা যে অঙ্কটা শিখবো, মিস্টার সুজন, নবম অধ্যায় থেকে মিস্টার সুজন। আচ্ছা, নয়ের 96 পেজের 24 নাম্বার অঙ্ক, 96 পেজ। আর সুমাইয়া, তোমার কাছে কি বই আছে বলছো, বলো তো একটু আমাকে, তুমি কি আছো? তোমার কাছে কি ব্যতিক্রম বই আছে? আমরা তোমারকে বেস করে এই অঙ্কটা করতেছি, এটা সবারই করতে হবে। এখানে লেখা আছে এনইউ বিবিএস পাস কোর্স 2017 সাল। আজকে এই অঙ্কটা শিখবো, বোর্ড কোশ্চেন এটা, এই অঙ্কটা শিখবো আজকে। এই একটা অঙ্ক থেকে আমি তোমাদেরকে 20টা অঙ্ক শিখাইতে পারবো, এত ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। লাইনে 96 এর কত নাম্বার? কোনটার কথা বললা আমি বুঝি নাই। বইয়েরটা কত বলছেন? 24 নাম্বার। বইয়ের 24 নাম্বার অঙ্কর কথা বলতেছি, যে বইয়ের 24 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করাবো। বইয়ের আচ্ছা, 24, মিস্টার সুজন, এই অঙ্কটা আজকে আমি তোমাদের শিখাবো, মিস্টার সুজন। আমি ক্লাস শেষ করে, আমার 12টায় ক্লাস শেষ হবে অনলাইন, তারপরে আমি তোমাদেরকে ওই শিটটা পাঠায় দিব। এখন তোমরা যদি বই থাকে তোমরা বাই করতে পারো, C24 মেন বই থেকে, কমার্স পাবলিকেশনের মেন বই থেকে C24 নাম্বার অঙ্ক করাবো, অথবা যে কোনো সালের বই বের করতে পারো, সে বইতে থাকবে, মিস্টার সুজন নামে এই অঙ্কটা আছে। একটু কষ্ট করে আমরা শিখবো, তারপরে তোমাদের কাছে শিট থাকবে ইনশাল্লাহ। দেখো এই অঙ্কটায় কি বলা হয়েছে, মিস্টার সুজন ইজ এ ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার, তারা একজন ভ্যাট নিবন্ধিত একজন ব্যবসায়ী। হি হ্যাড দ্য ফলোইং ট্রানজেকশন ইন মান্থ অফ জানুয়ারি 2017। 2017 সালের জানুয়ারি মাসের কতগুলো ট্রানজেকশন এখানে দেওয়া আছে, 1 থেকে 8 পর্যন্ত 8টা ট্রানজেকশন দেওয়া আছে। এই 8টা ট্রানজেকশনের মধ্যে গিভ দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার দ্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আমাদেরকে দুইটা রিকোয়ারমেন্ট করতে বলছে। একটা রিকোয়ারমেন্ট বলছে হলো জাবেদা তৈরি করতে বলছে, আর একটা রিকোয়ারমেন্ট বলছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। এখন আমরা জাবেদাও শিখবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টও শিখবো ইনশাল্লাহ, আশা করি পারবো, একদম সহজ। এগুলো আহামরি তেমন কঠিন কিচ্ছুই না, একবারে সহজ। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা জাবেদা আমি শিখাই দিলে দেখবে ইনশাল্লাহ একদম সহজ মনে হবে। এখন এই যে ব্যাট রেজিস্টারের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করি। স্যার, এটা কত নম্বর অঙ্কটা? এটা হলো C24, তোমার কাছে বই আছে? হ্যাঁ স্যার, মেন বই। মেন কত বছর বইয়ের স্যার? C24-এ যাও। সি সি বোর্ড কোশ্চেন লেখা আছে, দেখো ইউনিভার্সিটি বোর্ড কোশ্চেন, ওইখানে 17 সালে আসছে, বইয়ে 17 সাল লেখা আছে, এনইউ 17 সাল। আমি এই কারণে বোর্ড ধরছি, লেখা আছে, পাইছো? C16 পাইছো? 16।
একদম নবম অধ্যায়। স্যার C16 আব্দুল কোম্পানি। না, বোর্ড 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 প্রশ্ন বাই করছো? বোর্ড, এখানে কি বোর্ড লেখা আছে কোনো উপরে? না স্যার, উপরে কোনো বোর্ড লেখা নেই। তারপরের অঙ্কে যাও তো, বোর্ড লেখা আছে যেগুলার ভিতরে NAO BBA বোর্ড লেখা আছে, ওগুলাই যাও। NUBBS। হ্যাঁ, BBS। বোর্ড শুরু হয়েছে কোথা থেকে সেটা দেখো, বোর্ড প্রশ্ন সি এর। হ্যাঁ স্যার, পাইছি। নামটা কি স্যার? সুজন, মিস্টার সুজন। হ্যাঁ স্যার, পাইছি। মিস্টার সুজন, আমি আমি তোমাদের ওই যে গ্রুপেও দিয়ে দিছি প্রশ্নটা, আজকে শিখাই, তারপরে তোমরা শিটটা কপি করে নিও। আচ্ছা BBS দুই দেখো, হাজার সতেরো সুজন। হ্যাঁ 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 হ্যাঁ, সেম ঠিক সেম আছে। রকমের অঙ্ক, রাইট। আচ্ছা, এখন ভ্যাটের অঙ্কে আমরা কি শিখবো? ভ্যাটের অঙ্কে যে বিষয়গুলো শিখবো সেটা আমাদের একটু জানা দরকার, তারপরে আমি জাবেদা করার শুরু করি। ভ্যাটের বিষয়টা হলো এরকম, যদি কোনো পণ্য ক্রয় করি, তো সেক্ষেত্রে ভ্যাটটা সরাসরি আমাদের অঙ্কে ইম্প্যাক্ট করবে। ভ্যাট দুই রকমের হয়, একটা হলো ইনপুট ভ্যাট আর একটাকে বলা আউটপুট ভ্যাট। এই ইনপুট আউটপুট ভ্যাটের সম্মিলিত নাম আছে একটা, সেটাকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। প্রথমত, একজন ব্যবসায়ী ভ্যাট নিবন্ধনের জন্য একটা অ্যাকাউন্ট করে থাকে ব্যাংকে, তখন কিছু টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। এর ফলে তার নামে একটা ভ্যাট ওপেন অ্যাকাউন্ট তৈরি হয়, ভ্যাট অ্যাকাউন্ট তৈরি হয়। পরবর্তীতে যতবার পণ্য কিনে তার ঘাড়ে ভ্যাট পড়ে, এটাকে বলা হয় কর ঘাত। এবং সে যখন পণ্যটা বিক্রি করে, তখন সে ভ্যাটটাকে আলাদা করে বিক্রেতার উপরে ক্রেতার উপরে পাঠিয়ে দেয়, তখন সেটাকে আমরা বলি আউটপুট ভ্যাট। এই দুই ধরনের ভ্যাট হয়ে থাকে। দুই ধরনের ভ্যাটের ক্ষেত্রে আবার একবার বলি, আমরা যখন পণ্য কিনি তখন আমরা ভ্যাট দিয়ে আসি, তার মানে ভ্যাটের বোঝাটা আমাদের আমাদের কাঁধে পড়ে, মানে আমাদের উপরে আইসা পড়ে। যেমন আমি বলি, এক্স নামক একটা পণ্য 5,000 টাকা দিয়ে কিনলাম, এটার ভ্যাট আছে 15%। এখন মনে করো এটার ভ্যাট 15%, 750 টাকা ভ্যাট আসলো, তাহলে আমার ক্রয় মূল্য কত পড়লো? 5,750। এরপরে আমি কি করব? এইটা আবার পণ্য বিক্রি করব। এখন মনে করো এই পণ্যের সাথে আমি 250 টাকা মুনাফা যোগ করলাম, তাহলে আমার পণ্যের দাম হইলো কত? 6,000। এখন আমি সেলস করতে যাব, যখন আমি সেলস করব, এই 6,000-এর উপরে আবার 15% কাউন্ট করব। এখন 6,000-এর উপরে 15% কাউন্ট করলে আমাদের অ্যান্সার আসলো মনে করো 900। অর্থাৎ তখন আমি পণ্যটা 6,900 টাকায় বিক্রি করব। এর মানে আমি যখন পণ্য কিনতেছি, আমাকে ভ্যাট দিতে হচ্ছে, তাই আমার ভ্যাটের বোঝাটা আমার কাঁধে পড়তেছে, একটা লাইবিলিটিস বাড়তেছে। আবার ওই পণ্যটাই যখন আমি ক্রেতাকে বিক্রি করে দিতেছি, ক্রেতার নিকট কাস্টমারের কাছে বিক্রি করে দিতেছি, তখন ওই ভ্যাটটা আমার কাছ থেকে অপসারণ হয়ে যাচ্ছে, মানে ওই ভ্যাটটা আমার কাছে আর লাগতেছে না। ওই ভ্যাট আমার কাছ থেকে অপসারিত হচ্ছে, এরকম বিষয়টা, মানে ভ্যাটটা আমার আর দিতে হইতেছে না, এরকম। এখন যদি ভ্যাটটা দিতে না হয়, তাহলে কি হইলো? আমার কাঁধে যে ভ্যাট পড়লো সেটা আমি আরেকজনকে পৌঁছাই দিলাম। এই যখনই আমি ভ্যাট নিব, তখন এটাকে বলি আমরা ইনপুট ভ্যাট। আর যখন আমি অন্যের উপরে ভ্যাট পৌঁছাই দিব, তখন এটাকে আমরা বলবো আউটপুট ভ্যাট। ইনপুট ভ্যাট একদম সহজভাবে মনে রাখলে, পারচেজের সময় হবে ইনপুট ভ্যাট, আর সেলসের সময় হবে আউটপুট ভ্যাট। এখন এই ভ্যাটের জাবেদা করার জন্য কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমি তোমাদেরকে একটু লিখে দিব, তাহলে ইনশাল্লাহ তোমরা যে কোনো অঙ্ক দেখবা চটপট ধরে ফেলতে পারছো। লেখো। স্যার, ভ্যাট। একটা কোশ্চেন ছিল স্যার। জি। তো কোশ্চেনটা হচ্ছে, আমি যখন কোন একটা প্রোডাক্ট কিনবো তখন ওইটার উপর সাপোজ 15% ভ্যাট থাকবে। হ্যাঁ তো তখন দেখা গেল কি ওই প্রোডাক্টের উপর 15% ভ্যাট আছে। এখন ওই প্রোডাক্টটা আমি যখন প্রফিট অ্যাড করার পরে আবার সেল করব, তখন ওটার সাথে আবার 15% অ্যাড হবে, তাই না? হ্যাঁ। তো
তখন তো স্যার ওই দেখা যায় অ্যাকচুয়াল একটা প্রোডাক্টের উপর ভ্যাট হলো 30% না? না না না, ভ্যাট 15%ই। পুরো বিক্রয়ের সময় ভ্যাট ধরতে হয়, ওটাকে বলা হয় মূল্য সংযোজন কর। সংযোজিত মূল্যের উপরে যে ভ্যাট সেটাকে বলা হয় মূল্য সংযোজন কর। এটা 30 হয়ে গেল না? তুমি যে টাকা খরচ করতেছো তাই তোমার ক্রয় মূল্য। তুমি যে টাকা দা কিনে আনতেছো তাই তোমার ক্রয় মূল্য। তুমি একটা পণ্য কিনছো 100 টাকা, সরকারকে ভ্যাট দিছো 15 টাকা, তাহলে তোমার ক্রয় মূল্য পড়ছে 115 টাকা। তুমি আবার যখন এই পণ্যটা বেচতে যাইবা, তখন আবার তুমি 115 টাকার উপরে আবার 15% ভ্যাট দইরা বেচবা। এই জন্যই তো এটার নাম ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যে মূল্যটা অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে, তার উপরে যে ভ্যাট কাউন্ট করা হবে, এটাই হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তুমি যতবার ভ্যাট দিবা তোমার পণ্যের দাম ততবার বাড়তে থাকবো। তুমি এই বর্ধিত মূল্যের উপরে পরবর্তীতে বিক্রয়ের সময় ভ্যাট আদায় করে নিবা। তাহলে তা কি হইলো? এখানে তো প্রফিটটাও অ্যাড হইতাছে না হ্যাঁ, সেল প্রফিট তো করার থাকবেই। সময়? হ্যাঁ, প্রফিট তো থাকবেই প্রফিটের সাথে। উপরে তো পার্সেন্টটা পড়তেছে না, আগে টাকাটা একটু ভ্যাট বেশি ধরে হইতেছে না? পরে প্রফিট নির্ণয়, বুঝছো? আগে ভ্যাট ধরতে হয়। যেমন এইটা এত হইলো, এটার উপরে আবার 15% ভ্যাট ধইরা মনে করো এটা আবার 20 টাকা যুক্ত হইলো, তাহলে হয়ে গেল 135 টাকা। এই 135 টাকার পরে প্রফিট হবে। এটার পরে হবে প্রফিট, প্রফিট আগে না। ভ্যাট যুক্ত করার পরের মূল্যের উপরে প্রফিট হবে। এখন তোমরা আমার সাথে এটা লেখো, ভ্যাট নির্ণয়ের নিয়ম। পারচেজ এর সময় ইনপুট ভ্যাট, সেলস এর সময় আউটপুট ভ্যাট, পণ্য অর্থাৎ গুডস এর পারচেজ এবং সেলস এর সময় ভ্যাট লিপিবদ্ধ করতে হবে। করতে হবে। ফিক্সড অ্যাসেটস এর সময়, ফিক্সড অ্যাসেট এর সময় ভ্যাট লিপিবদ্ধ করা যাবে না। লেখো, ভ্যাট লিপিবদ্ধ করা যাবে না। সম্ভবত তোমাদের মধ্যে কারো মোবাইলের মানে ভ্যাট ইন্টারনেট সমস্যা, ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার, তাই রুম থেকে বের হয়ে যাচ্ছে। ফিক্সড অ্যাসেট এর সময় ভ্যাট আলাদা করে লিপিবদ্ধ করা যাবে না, এভাবে লিখি। লিখা যাবে না। কিন্তু মোট মূল্যের সাথে যোগ করে দিতে হবে। যোগ করে দিতে হবে। পারচেজের সময় ইনপুট ভ্যাট হয়, সেলের সময় আউটপুট ভ্যাট হয়। পণ্য অর্থাৎ গুডস বা মার্চেন্ডাইজ এর পারচেজ এবং সেলের সময় ভ্যাট লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় ভ্যাট লিপিবদ্ধ করতে হবে। এটা একটা ফাংশন।
ক্রয় এবং বিক্রয়ের সময় ভ্যাট লিপিবদ্ধ করতে হবে। পরে একটা লিখছি, ফিক্সড অ্যাসেটের সময় ভ্যাট আলাদা করে লেখা যাবে না। এটা অঙ্ককরণের সময় বুঝাইতে পারবো, কিন্তু মোট মূল্যের সাথে যোগ করে দিতে হবে, মোট মূল্যের সাথে যোগ করে দিতে হবে। এটা লিখলাম। তারপরে আমরা সামনের দিকে যাব, পরের নিয়মটা, লাস্ট একটা নিয়ম আছে সেটা লিখবো। এটা হলো 5 নাম্বার, উইথ ভ্যাট অথবা ইনক্লুডিং ভ্যাট। এটার সমাধান হইল অ্যামাউন্ট ইন্টু উপরে 15, নিচে 115। আর যদি 6 নাম্বার এমন হয়, প্লাস ভ্যাট লেখা থাকে, প্লাস ভ্যাট, এটা মুছলাম। তখন সমাধানটা এরকম, অ্যামাউন্ট ইন্টু 15%। আমি 15 লিখতেছি কেন? কারণ 15 মানে হলো বাংলাদেশের নিয়ম হলো ভ্যাটের পরিমাণ 15%। এই যে প্রথম যেটা লিখলাম সেটাকে আরো একভাবে লেখা যায় এরকম, সেটা হলো এদিকে লিখি অ্যামাউন্ট ইন্টু উপরে 3 নিচে 23। যদি কাউরে দেখো এভাবে লিখছে যে অ্যামাউন্ট লিখে উপরে 3 লেখছে নিচে 23 লেখছে, তাহলে আতঙ্কিত হইবা না। কারণ 15 আর এটা যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 15 3 হয়, আর 5 দিয়ে কাটলে 115 কাটলে 23 হয়। এই জন্য এটা হলো 3 আর 23 হয়েছে। তুমি এভাবেই আমরা এটা লিখবো না, যদিও আমরা এটাই করব। আমি এখানে একটা জিনিস সম্পর্কে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, এটা একটু লেখা শেষ হলে আমাকে আওয়াজ দিও, এটা আমি একটু বুঝাইয়া সামনে অঙ্ক শুরু করতে পারবো। আমি চাই যে এই অংশটা একটু বুঝাই দেই, যাতে তোমাদের ভ্যাটের জাবেদায় কখনো প্রবলেম না হয়। স্যার লিখছি। এখন আমি যা বলি সে বিষয়টা একটু খেয়াল করো। ভ্যাট, মনে করো পণ্য ক্রয় করলাম বা পণ্য বিক্রয় করলাম, সেটা নগদ হোক বাকিতে হোক, নগদেও হইতে পারে বাকিতেও হইতে পারে। পণ্য ক্রয় করলে ভ্যাট দিতে হয়, পণ্য বিক্রি করলে ভ্যাট আদায় করতে হয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হলো ভ্যাট কিভাবে হয়। ভ্যাট পৃথিবীতে 2 রকম হয়, একটা হলো প্লাস ভ্যাট, আর একটা হলো উইথ বা ইনক্লুডিং ভ্যাট। অর্থাৎ পণ্য যখন আমরা, এই যে যখন মার্কেটে যাই না, এরপর থেকে প্রসাধনী কিনতে যখন যাও, খেয়াল রাখবা, নারিকেল তেল কিনতে যাও বা যে কোনো প্রসাধনী কিনতে যাও বা পোশাক কিনতে চাও, খেয়াল রাখবা, দেখবা কি যে ট্যাগ লাগানো আছে, অর্থাৎ প্রাইস স্টিকার যেটা লাগানো আছে, প্রাইস ট্যাগ, ওইটার মধ্যে অনেক সময় লেখা থাকে প্লাস ভ্যাট। তুমি একটা পোশাক ধরছো, জিজ্ঞেস করছো এটার দাম কত, এখন ওইটার ভিতরে নিচে করে লেখা আছে একটা স্টিকারে যে এটার দাম 5,000, আবার নিচে লেখছে ইনক্লুডিং ভ্যাট, মানে ভ্যাট সহ পণ্যটা তোমাকে 5,000 দিলে হবে। তার মানে এই 5,000-এর মধ্যে ভ্যাট ইনক্লুড করে দিছে, অর্থাৎ ইনক্লুডের অপর নাম হলো উইথ ভ্যাট। আচ্ছা, আরেকটা হলো লেখা থাকে যে পণ্যের দাম 5,000, নিচে লেখা থাকে +5% ভ্যাট, 7% ভ্যাট, 15% ভ্যাট উল্লেখ থাকে। যদি আমরা রেস্টুরেন্টে কখনো খেতে যাই, রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখবা তোমরা যখন বিলটা দিতে যাও না, তোমাকে যে বিলটা দেয়, বিলের নিচে পণ্যের বিস্তারিত সব লেখা থাকে, নিচে লেখা থাকে +5% ভ্যাট। দেখো ভ্যাট লেখা আছে এরকম, তাহলে ভ্যাট যুক্ত করতে হয়। তাহলে ভ্যাট দুনিয়াতে 2 রকমের হয়, একটা হলো ইনক্লুডিং ভ্যাট অথবা উইথ ভ্যাট, আর একটা হয় হলো প্লাস ভ্যাট। যদি কখনো ইনক্লুডিং বা উইথ লেখা থাকে, তখন ভ্যাট নির্ণয়ের জন্য যে অ্যামাউন্টটা থাকবে, অ্যামাউন্টটার উপরে ইন্টু 15, নিচে 115 দিব। আর যদি এমন হয় প্লাস ভ্যাট লেখা থাকে, তখন অ্যামাউন্টটাকে ডিরেক্ট 15% ধরে ফেলবো। এখন এই দুইটা যা বুঝাইলাম, সে দুইটা হলো অবশ্যই মনে রাখবা পণ্য, পণ্য ক্রয় পণ্য বিক্রয়ের জন্য।
এরপরে আমরা আসি দ্বিতীয় ভ্যাটের যে এই অংশটা, সেটা হলো কোন সম্পদ ক্রয়। মনে রাখবা, কোন স্থায়ী সম্পদ, ফার্নিচার, মেশিনারি, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অর্থাৎ কোন রকম কোন সম্পদ যদি ক্রয় করে, সেক্ষেত্রে ভ্যাটকে আলাদাভাবে লিপিবদ্ধ করতে পারবো না। অর্থাৎ জাবেদা করব, জাবেদা তো দুইটা পাশ হবে, একটা ডেবিট পাশ একটা ক্রেডিট পাশ। এই ডেবিট বা ক্রেডিট কোনো পাশেই আমরা ভ্যাট লিপিবদ্ধ করতে পারবো না। তাহলে আমরা কেমনে লিখবো? ধরো যে পণ্যটা যে দামে কিনলাম তার সাথে যুক্ত করে অ্যামাউন্টটা বসাই দিব। এখন আমি বুঝাই, মনে করো একটা ল্যাপটপ কিনলাম, যেটাকে আমরা ইকুইপমেন্ট বা মেশিনারি বলতে পারি। ল্যাপটপটার দাম, কম্পিউটার, এটার দাম হলো 1 লাখ টাকা। তোমার ভ্যাট হলো 15%, তাহলে 1 লাখ টাকার 15% 15,000। যদি এমন দেখো যে প্রাইস স্টিকারটার মধ্যে লেখা আছে যে ভ্যাট হলো 1 লাখ, 1 লাখ টাকা পণ্যের দাম প্লাস ভ্যাট দিতে হবে 15%, তাহলে তুমি কনফার্ম হয়ে যাও যে তোমার এই ল্যাপটপটা কিনতে গেলে তোমাকে দোকানদারকে 1,15,000 টাকা দিতে হবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার ল্যাপটপের দাম কত পড়ছে, তাহলে তুমি কি বলবা জানো? এত খোলাসা করে বলবা না যে ল্যাপটপের দাম 1 লাখ আর ভ্যাট দিছি 1,500 টাকা, যোগ করে টোটাল মূল্য 1,15,000। তুমি কি করবা? স্যার আমার এটা কিনতে 15,000 টাকা পড়ছে, মানে 1,15,000 টাকা পড়ছে এই ল্যাপটপটা কিনতে, ভ্যাট সহ। এই দেখো, ভ্যাট সহ মানে ইনক্লুড। আরেকটা হলো ভ্যাট যুক্ত করতে হবে। যাইয়া জিজ্ঞেস করছো যে ভ্যাট ইনক্লুড করা আছে কিনা। এখন ভ্যাট ইনক্লুড বলতে এরকম, দোকানদার স্টিকার লেগে রাখছে এই ল্যাপটপটার দাম ভ্যাট সহ, ভ্যাট সহ 1 লাখ কত হাজার, 15,000 টাকা বা 1 লাখ টাকা। তো এটা হলো ভ্যাট যুক্ত করা আছে। এই দুইটা বিষয়। এখন সম্পদের ক্ষেত্রে ভ্যাটকে পৃথকভাবে লিপিবদ্ধ করা যাবে না। এটা আমি যদি অঙ্ক এখন করাবো, যখন তোমরা দেখবা ক্লিয়ার বুঝে ফেলছো, তাহলেই পারবা, আর কিছু না। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো ভ্যাট রিফান্ড হয় মাঝে মাঝে, এটা হতে পারে। আর হলো কোনো সময় যদি এন্টারটেইনমেন্ট করা হয় আমাদের, সেক্ষেত্রেও ভ্যাট থাকতে পারে, তবে এটা লিপিবদ্ধ হয় না। আর এক্সপেন্সের ক্ষেত্রে ভ্যাটকে লিপিবদ্ধ করা যায় না। এখন তোমরা যেটা করো, চলো আমরা যে অঙ্কটা আজকে করব বলছি, যে C24, এই অঙ্কটা যদি এখন আমি সমাধান করি, তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝে ফেলবা, আশা করি তোমরা বুঝবা। স্যার উপরে ওই যে ইনক্লুডিং ভ্যাট যেটা, হ্যাঁ, ওইটা এখানে লাগছে সাড়ে দিয়েছেন অর দিয়া, ওই যে উপরে 3 নিচে 23, এটা স্যার কি বুঝলাম না। মানে এইটারে যদি 15টা যদি কাটি না 5 দিয়া, তাহলে 3 হ্যাঁ। হয়। আর 5 দিয়ে কাটলে এটা হয় 23, তাহলে কেউ 23/3ও লিখতে পারে, এটা বললাম। ও তোমরা আচ্ছা। 23/3 বুঝে যাও, ভুলে যাও, এই কথাটা ভুলে যাও, 23/3, বুঝছো? 23/3 কথাটা ভুলে যাও, মনে করো ওইটা আমি কিছু লিখে নাই। আচ্ছা স্যার। এখন চলো অঙ্কটায় যাই, আমি অঙ্কটা সমাধান করব। আমি তোমাদের বলি, অপূর্ব আছো আর সুমাইয়া আছো, তোমরা দুইজনকে বলি, গত ক্লাসে আমি একটা অঙ্ক করাইছি আর আজকে একটা অঙ্ক করাচ্ছি। এই দুইটা অঙ্কতে যদি একটা না হয় টাকা ফেরত, এই দুইটা থেকে একটা আইব। তো তোমরা একটু ভালো করে এই দুইটা অঙ্ক কইরো। এই দুইটা থেকে একটা কনফার্ম আসবো লিখিত, আমার কথা লিখা রাখো খাতায়, পরে নাহলে আচ্ছা দেখাইবা স্যার যে এই অঙ্ক দুইটা কইছিলেন, এই দুইটার মধ্যে একটা আইবো, আহে নাই, টাকা দেন। আচ্ছা, এখন আমরা কি করব, একটা জাবেদার ঘরাইকা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করব এবং জাবেদা করব। তোমরা চটপট জাবেদার ঘরাইকা ফেলো, আর আমি জাবেদার ঘর ছাড়াই শুরু করব। আমরা এই অঙ্কটা আজকে, আমার যতটুকু সময় লাগে আমি চাচ্ছি এই অঙ্কটা টোটাল প্রত্যেকটা এন্ট্রি ডিপলি বোঝার জন্য, যাতে এইটার মতো আর কোনো অঙ্কে তোমার কোনো সময় কোনো হেডেক থাকে না, মাথায় না লাগে, কোনো ধরনের হেডেক যাতে না হয়। প্রত্যেকটা লাইন আমরা বুঝে বুঝে শিখবো। আমরা 8টা ট্রানজেকশন শিখবো, 8টা ট্রানজেকশনই একদম বুঝে বুঝে শিখবো। এবং আমি তো বিস্তারিত লিখেই দিলাম, তোমরা একবার দেখলেই পারবা। তাহলে আমরা জাবেদা শুরু করে দিলাম। রিকোয়ারমেন্ট 1, জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রিস নাম্বার আছে 1। প্রথমে 1 নাম্বার এন্ট্রি, দেখো কি বলছে। 1 নাম্বারে বলা হয়েছে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, টাকা ফর টাকা 80,000। তুমি এই যে অঙ্কটার নাম হলো মিস্টার সুজন, নিজেকে মিস্টার সুজন মনে করো। তুমি আজকে ব্যাংকে যাইয়া
কি করছো, 80,000 টাকা দিয়ে বলছো আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। অ্যাকাউন্টটার নাম হবে ভ্যাট অ্যাকাউন্ট, কারণ এই অ্যাকাউন্টটার মাধ্যমে আমি টাকা ভ্যাট আদায় করব, আবার সরকারকে ভ্যাট প্রদান করব। এর জন্য একটা হিসাব ব্যবস্থা সংরক্ষণ লাগবে, তার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে চাও। যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, তার জাবেদা সারা জীবন একরকম হবে, সেটা হলো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক, যেটা ভালো লাগে লিখতে পারো, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। কোন রকম কোনো কারণ লিখবো না আমরা, কারণ আমরা আরেক দিন শিখবো। আজকে আমাদের উদ্দেশ্য হলো অঙ্ক শেখা, যে অঙ্ক কিভাবে করে। তাহলে প্রথমটা হলো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, এটা প্রথম জাবেদা। এই জাবেদাটা কোনোদিন চেঞ্জ হবে না। যদি কখনোই যখন যে কোনো জায়গায় যদি কখনো দেখো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলছো, তাই নির্দ্বিধায় লিখবা যে হিসাবটা খুলছো সেই হিসাবটা ডেবিট, আর অ্যাকাউন্ট খুলতে গেলে তোমার কাছ থেকে টাকা চলে যায়, তাহলে ক্যাশ ক্রেডিট। তাই জাবেদা হলো অ্যাকাউন্ট খোলার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, কোনো কারণ লেখার দরকার নেই। আমরা নেক্সট অঙ্কে যাব। 2 নাম্বার যেটা বলছে, দেখো 2 নাম্বার, আমরা 2 করব এখন। 2-এ দেখো কি বলছে। 2-এ আমাদের এরকম বলছে, পারচেস ফর ক্যাশ, নগদে পণ্য ক্রয় 1 লাখ টাকা, অফ হুইজ ভ্যাট, হুইজ পেইড ভ্যাট 15%। এই যে পারচেস করছে, ক্রয় করছে 1 লাখ টাকা, যার ভ্যাট 15%। এখন ভ্যাট 2 রকমের হয় বলছিলাম, একটা হলো ইনক্লুড অথবা উইথ। ইনক্লুড বা উইথ, এই দুইটা জিনিস এক কথা, মনে রাখো। ইনক্লুড, ইনক্লুডিং বা উইথ, এটা একটা নিয়ম। আর একটা হলো প্লাস, প্লাস, এটা আর একটা নিয়ম। ইনক্লুড বা উইথ হইলে উপরে 15, নিচে 115, আর প্লাস হইলে ডিরেক্ট 15%। আর এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে সাবধান হইতে হবে, বইয়ে অনেক ভুল আছে, এই চ্যাপ্টারে অনেক ভুল। তাহলে প্লাস ভ্যাট আমরা আজকে এখন শিখব, কারণ তোমরা 2 নাম্বার ট্রানজেকশনের কোথাও কি ইনক্লুড বা উইথ শব্দটা পাইছো? পাও নাই। ইনক্লুড বা উইথ পাই নাই। এই দুইটা ওয়ার্ডের কোনো ওয়ার্ড যদি না থাকে, তাহলে বুঝতে হবে এটা প্লাসের অঙ্ক। প্লাসের অঙ্ক উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ইনক্লুড বা উইথ উল্লেখ থাকতে হবে। তাহলে এই অঙ্কটা প্লাসের অঙ্ক। তাহলে আমরা কি করছি? পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় করলে আমরা লিখবো পারচেস। মানে স্যার যদি কিছুই না বলা থাকে তাহলে প্লাস হবে। তাহলে প্লাস নিয়ম, হ্যাঁ। পারচেজ, এখন কেউ যদি বলে আমি স্যার পারচেজ না লেখা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, তুমি লেখো, আমার কোনো আপত্তি নেই। পারপেচুয়াল পিরিয়ডিকের কথা ফার্স্ট ইয়ারে মনে আছে হয়তোবা, ওইটা দিয়ে করলেও হবে। তাহলে পারচেজ ডেবিট। এবার হলো ইনপুট ভ্যাট ডেবিট, INPUT, ইনপুট ভ্যাট। আমি রুলসে লেখা দিছি যে ইনপুট ভ্যাট কখন হয়, মনে রাখবা। পারচেজ যখন হবে তখন ইনপুট ভ্যাট হবে, সেল যখন হবে তখন আউটপুট ভ্যাট হবে। এখন ইনপুট ভ্যাট ডেবিট, এটা কেমনে? এই যে 1 লাখ টাকার 15%, এই 1 লাখের 15% ধরলে আমাদের ইনপুট ভ্যাট হবে। আমি আবার একটু লিখে দেই, 1 লক্ষ ইন্টু 15%, 1 লাখের 15% করলে 15,000 টাকা। আর এই দুইটা যোগ করে, যেহেতু এটা নগদে কিনছে, ক্যাশ ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট, যেটা ভাল লাগে লিখতে পারো, এটা হলো 1,15,000 টাকা। আমরা 2 নাম্বার জাবেদাটা শিখলাম। আমি 2 নাম্বার জাবেদা আর ভবিষ্যতে যাতে আমাদের করতে না হয়, তোমাদের আমার টার্গেটে হলো আমি আস্তে আস্তে শিখাবো এমন ভাবে যাতে তোমরা আর সামনে অঙ্ক শিখবা না। তাহলে 2 নাম্বার অঙ্কটায় দেখো, আমি আবার 2 নাম্বার কোটেশনটা বলি। আমাদের বলছে পারচেস ফর ক্যাশ, নগদে ক্রয় টাকা 1 লাখ, অফ হুইজ ভ্যাট, যাহার ভ্যাট হবে, ভ্যাট পেড, যেটার ভ্যাট দিতে হবে 15%, 15% এট দ্য রেট অফ। তাহলে এটা যেহেতু ইনক্লুড বা উইথ লেখা নাই, তাহলে আমরা ধরে নেব এটা প্লাসের নিয়ম। তাই আমরা কেমনে করব? পারচেজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, কারণ পারচেজের সময় লিখতে হয় ইনপুট ভ্যাট, তাই ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট।
পারচেজে লিখবো 1 লাখ, ইনপুট ভ্যাটে 1,15% 15,000, দুইটা যোগ করলে 1,15,000। চলো এবার 3 নাম্বারটা শিখবো, আস্তে আস্তে শিখবো, বুঝে শিখবো। চলো 3 নাম্বারটা, তিনি বলছে সোল্ড ফর ক্যাশ টাকা 1,50,000, নগদে পণ্য বিক্রয় করছে 1,50,000, হুইচ রিসিভ ভ্যাট টাকা 15%, যার ভ্যাট গ্রহণ করা হয়েছে 15%। তোমরা 3 নাম্বারের মধ্যে কি ইনক্লুড বা উইথ পাইছো? আমার মনে হয় পাও নাই। আর এগুলো লেখা না থাকা মানে আমরা প্লাস এর অঙ্ক করতেছি। তাহলে চলো এখন প্লাস এ করব। আমি যেহেতু পণ্য বিক্রি করছি নগদে, আমার কাছে টাকা আসছে, সেক্ষেত্রে আমি লিখবো ক্যাশ ডেবিট। আর সেলস ক্রেডিট, সেলস কেমনে লিখবো ক্রেডিট, একটু এদিকে লিখি, সেলস ক্রেডিট, সেলস কত? 1,50,000, সেলস হলো 1,50,000। আর সেলস করলে ইনপুট হয় না, হয় আউটপুট ভ্যাট। আউটপুট ভ্যাটটা কেমনে হবে? 1,50,000-এর 15%, সরাসরি 15%। 1,50,000-এর 15% কাউন্ট করতে হবে। 1,50,000 ইন্টু 15%, এটার অ্যান্সার 22,500। আর এটা হলো এই দুইটার যোগফল। তোমরা যদি বলো যে দেখায় দিব, এটা তোমাদের ইচ্ছা। এইটা হলো তাহলে কত হয়, যোগ করলে 1,72,500 হওয়ার কথা। তাহলে ডেবিট পাশে হবে 1,72,500 টাকা। এই হলো আমাদের আউটপুট ভ্যাটের নিয়ম। আমি 3টা নিয়ম শেখায় ফেলছি, টোটাল নিয়ম হলো 6টা, তার মধ্যে আমি 3টা টোটাল শিখাই ফেলছি অলমোস্ট। দেখো, ক্রয় সম্পর্কিত নিয়ম 6টা, স্থায়ী সম্পদ সম্পর্কিত নিয়ম 2টা, আর ভ্যাট ফেরত সম্পর্কিত নিয়ম 2টা। এই টোটাল 10টা নিয়ম দিয়ে এই চ্যাপ্টার, টোটাল 10টা নিয়ম। প্রথমটা হলো ভ্যাটের অ্যাকাউন্ট খুলছি, সে জাবেদা কোনোদিন পরিবর্তন হবে না, এটা সব সময় ফিক্স থাকবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনোদিন চেঞ্জ হয় না, সার্বজনীনভাবে স্থির থাকে। এরপরে হলো নগদে পণ্য ক্রয়, কোন নিয়ম শিখলাম? প্লাস এর নিয়ম শিখলাম। নগদে কিনছি দেখা এটা, বাকিতে হলে এখানে কি হইতো আমার মনে হয় তোমরা জানো, যে এখানে বাকিতে হলে ক্যাশের জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল হইতো। তারপর হলো নগদে পণ্য বিক্রয়, বিক্রি করলে টাকা আসে, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট। এখানে আমি দেখাইছি, এখানে কিন্তু দেখাই নাই, তুমি চাইলে এখানে দেখাইতে পারো, কোনো আপত্তি নাই। এখানে কি লিখবা, লিখলে 1,00,000 প্লাস 15,000, এই যোগ করলে 1,15,000 হয়েছে। আচ্ছা, এরপরে নগদে বিক্রয়ের জাবেদা, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট, এটাও প্লাসের নিয়ম, অবশ্যই নগদ। যদি এই লেনদেনটা ক্যাশ না হইয়া ক্রেডিট মানে বাকি হইতো, তাহলে ক্যাশের জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল লিখতাম, কারণ সেলসের সাথে রিসিভেবলের সম্পর্ক, পারচেজের সাথে পেয়েবলের সম্পর্ক। তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে, আমি আশা করি এতটুকু তোমরা অবশ্যই জানো যে সেলসের সাথে রিসিভেবলের সম্পর্ক আর পারচেজের সাথে পেয়েবলের সম্পর্ক। আচ্ছা, তারপরে একটু দেখো, 4 নাম্বারে যাব আমরা। 3 নাম্বার শেষ হইলো, এখন আমরা শিখবো 4 নাম্বার। চলো 4 নাম্বার করি। দেখো 4-এ কি বলছে, 4-এ বলা হয়েছে পারচেজ অন অ্যাকাউন্ট। দেখো, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। অবশ্যই মনে রাখো পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্ক। এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়ে যাবে অঙ্ক শিখতে। এটা অবশ্যই একদম ঠাডাল্লা মুখস্থ রাখতে হইব, যে পারচেজের সাথে এপির সম্পর্ক, এপি, আর সেলসের সাথে এ আর এর সম্পর্ক, অ্যাকাউন্ট রিসিভেবল। অবশ্যই দুইটা লেনদেন বাকিতে হইতে হবে, বাকিতে বুঝায়, দুইটা বাকিতে বুঝায়। এখন আমরা তাহলে 4 নাম্বার জাবেদা করব। জাবেদা সহজ, প্রত্যেকটা লাইনের এমনি প্যাচ আছে। দেখো, বলছে পারচেজ অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয়, উইথ, দেখো এখানে উইথ শব্দটা বলা আছে, উইথ 15% ভ্যাট ফর টাকা 1,25,000 টাকা, এটা উইথ বলা আছে, তাহলে উইথ এর নিয়মটা শিখবো। চলো, পারচেজ করছে, তাহলে পারচেজের জাবেদা, এই দুইটা মুছা ফেলি, এই দুইটা তো আর আমাকে লাগবো না, একবার তো করলামই। দেখো, এটা 4 নাম্বার শিখতেছি, নগদে না বাকিতে পণ্য ক্রয়, সাথে উইথ বা ইনক্লুড লেখা আছে।
তাহলে আমরা জাবেদা করব পারচেজ ডেবিট, পারচেজ ডেবিট। এরপরে ইনপুট ভ্যাট ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি আরেকটু দূরে নিয়ে লিখি যাতে তোমরা ব্যাখ্যাটা লিখে রাখতে পারো। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এখন কত টাকা একটু বলো তোমাকে, কত টাকাটা হলো 1,25,000। তাহলে আমরা এই যে অ্যাকাউন্টস পেয়েবল বরাবর এখানে লিখবো 1,25,000। আর আমরা এখন উইথ বা ইনক্লুডেড নিয়মে প্রবেশ করছি, তাই আমরা এটা করব। এটা করলে কেমনে, এই ভ্যাটের সামনে দেখো কেমনে করব, আমি লিখছি সূত্রে অ্যামাউন্ট ইনটু ওই নিয়মটা। তাই অ্যামাউন্টটা কত, 1,25,000 ইনটু উপরে 15, নিচে 115। আমাদের এই ভ্যাটের অ্যান্সারটা চলে আসবো। হয়ে গেল ক্যালকুলেটর। তাহলে আমরা কি করব, 1,25,000 ইনটু 15 ভাগ 115। এটা করার পরে দেখো আমার সাথে সাথে অ্যান্সারটা কি আসছে কিনা তোমাদের। এটার অ্যান্সার 16,304 আসছে আমার কাছে, 16,304, 16,304। আর এটা তো 1,25,000। এইটা কেমনে, এটা আমি এই টাকা থেকে এটা বিয়োগ করে বসাইতে পারি, অথবা আমি নির্ণয় করতে পারি। কেমনে, 1,25,000 উপরে 100, নিচে 115। যদি তুমি এভাবে ক্যালকুলেট করো তাহলেও এই অ্যান্সারটা আসবো। আর যদি বলো না আমি এটা থেকে এটা বিয়োগ করে বসাই দেব, তাতেও বসাইতে পারো, কোনো আপত্তি নাই, সেম অ্যামাউন্টই আসবে। 1,25,000 ইন্টু 100 ভাগ 115। এটা করার পরে এটার অ্যান্সার আসে 1,08,696। তুমি যদি বলো স্যার এটা থেকে এটা বিয়োগ করে হবে, হ্যাঁ অবশ্যই হবে। 1,25,000 মাইনাস 16,304 বিয়োগ করে দেখো 1,08,696 হয়েছে। তোমরা পরীক্ষায় কেমনে করবা সেটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, এটা আমরা শিখলাম হলো পারচেজের বাকিতে উইথ এর ভ্যাট, পারচেজের নগদে না বাকিতে পণ্য ক্রয়ের উইথ ভ্যাট বা ইনক্লুড ভ্যাট শিখলাম। এখন আমরা পঞ্চম 5 নাম্বারটা শিখবো। 5 কি বলছে দেখো, 5 বলা হয়েছে সোল্ড অন অ্যাকাউন্ট। এখন আমরা বাকিতে বিক্রয়টা শিখবো, আর সেলসের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল এর সম্পর্ক। সোলস অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট। এখানেও শব্দ খেয়াল করো যে উইথ কথাটা লেখা আছে বা ইনক্লুড লেখা আছে। তাহলে আমরা সেলের জাবেদাটা শিখে এটা সেল করলে অ্যাকাউন্ট রিসিভেবল হয়। তাহলে জাবেদা হবে ACCOUNTS, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এটা টাকা আছে 2,00,000 টাকা। এরপরে আমরা লিখবো সেলস ক্রেডিট আর আউটপুট ভ্যাট ক্রেডিট, ভ্যাট ক্রেডিট। এখন আউটপুট ভ্যাট কেমনে বাই করব, এই যে 2,00,000 ইন্টু 15, নিচে 115, উইথ বা ইনক্লুড বলা আছে এই কারণে ইন্টু 15, নিচে 115। আচ্ছা, আর এইটা কেমনে লিখবো, যদি বলো যে এটা আমি বিয়োগ করে লিখবো তাহলেও হবে। আর যদি বলো না আমি একই ধারায় লিখবো, উপরে 100, নিচে 115, তোমাদের ইচ্ছা করতেই পারো যেটা ভালো মনে হয়। এখন এই যে 2,00,000, 2,00,000 ইন্টু 15 ভাগ 115, এইটার অ্যান্সার আসছে 26,087। এটা কত আসবো তাহলে, তার মানে এই দুইটার বিয়োগ ফল আমরা বিয়োগ করে দেই। 2,00,000 মাইনাস 26,087, এটা বিয়োগ করলে অ্যান্সার আসে 1,73,913। তোমরা যদি পরীক্ষা করতে চাও চাইলে এভাবে করে দেখতে পারো যে 2,00,000 টাকা আছে ইন্টু 100 ভাগ 115, এটা করার পরে 1,73,913 আসছে, 13.04, তার মানে 13। এই হলো আমরা আরো দুইটা ফাংশন শিখলাম আজকে, সেটা হলো বাকিতে পণ্য ক্রয়
আর বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য ক্রয়ের সময়ও লিখলাম, আমরা শিখলাম হলো উইথের নিয়ম বা ইনক্লুডের নিয়ম। এটার সময় লিখলাম আমরা ইনক্লুডের নিয়ম বা উইথের নিয়ম। আমাদের ভ্যাট যে দুই রকমের হয়, দুই রকমের কিন্তু চলে আসছে। একটা হলো প্লাস ভ্যাট আর একটা হলো ইনক্লুডিং ভ্যাট। ইনক্লুডিং ভ্যাট নির্ণয়ের নিয়ম একরকম, আর প্লাস ভ্যাট নির্ণয়ের নিয়ম একরকম। তোমরা সব সময় মনে রেখো, প্লাস ভ্যাট বলা না থাকলেও প্লাস ভ্যাট, আর ইনক্লুড বা উইথ প্রশ্নে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আর এটা তো অবশ্যই মনে রাখবা, পারচেজের সাথে অ্যাকাউন্টস পেবেল, সেলের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল। এখন মাঝে মাঝে অনেকে ভুলে যায় যে ভ্যাট স্যার কোন দিকে বসবো, বুঝবো কেমনে। মনে রাখবা, যখন পণ্য ক্রয় করব তখন ভ্যাট খরচ, খরচ ডেবিট হয়। আর যখন পণ্য বিক্রি করব তখন ভ্যাট আয়, আয় ক্রেডিট হয়। এটাও যদি মনে না থাকে তাহলে আরো সহজ বুঝাই, সেটা হলো পারচেজ যেদিকে লিখবা ভ্যাট সেদিকে লিখবা, সেল যেদিকে লিখবা ভ্যাট সেদিকে লিখবা। এর থেকে সহজ কৌশল আমার আর জানা নাই। আমাদের এই 5 নাম্বারটা আমরা শিখলাম। এরপরে দেখো 6 নাম্বার। ছয়ে বলছে, 6 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ভ্যাট ডিপোজিট টু গভ ট্রেজারি। গভ ট্রেজারি মানে সরকারি রাজস্ব কোষাগারে টাকা জমা দেওয়া হইলো 30,000 টাকা। তাহলে টাকা জমা দিয়ে দিছি মানে হলো আমাদের কাছ থেকে চলে গেছে। ভ্যাট যদি জমা দিয়ে দেই তাহলে যে কাজ হয় দেখো, ভ্যাটের অ্যাকাউন্ট ওপেন করলে যা জাবেদা হয়, ভ্যাট যদি জমা দিয়ে দেই সেটার বিপরীত জাবেদা হয়। তোমরা আমাকে একজনে বলো, ভ্যাট 1 নাম্বার অঙ্ক, এই অঙ্কের 1 নাম্বার রিকোয়ারমেন্ট, ভ্যাট যখন ওপেন করছিলাম জাবেদা কি করছিলাম? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্যাশ। হ্যাঁ, তাহলে ভ্যাট যদি জমা দেই এটারে উল্টাইয়া দিবা, তাহলে জাবেদা হবে ভ্যাট জমা দিলে এটারে উল্টাইয়া করে ভ্যাট জমা দিয়ে দিবা। মানে টাকা ওটা পরিশোধ হয়ে যাবে না, সরি সরি, ভ্যাট জমা তো দিচ্ছি, টাকা তো চলেই যাচ্ছে, মানে সমান সমান জমা দিবা, উল্টাবো না। এটা কয় নাম্বার? মানে ভ্যাট অ্যাকাউন্ট খুললেও টাকা যায়, আমি ফেরতের কথা বুঝাই ফেলছিলাম। ভ্যাট অ্যাকাউন্ট করলেও টাকা যায়, ভ্যাট জমা দিলেও টাকা যায়। মানে ভ্যাট অ্যাকাউন্ট ওপেন করলে যে জাবেদা, ভ্যাট জমা দিলে সেম জাবেদা। আগের কস্টে আমি এটা ভুল করছি। আবার বলে ভ্যাট জমা দিলে যে জাবেদা, আর ভ্যাট ওপেন করলে সেম জাবেদা। কিন্তু ভ্যাট যদি ফেরত চলে আসে তাহলে উল্টা জাবেদা। আমি ফেরতটা বলে ফেলছিলাম। আবার বলে খেয়াল কইরো, ভ্যাটের অ্যাকাউন্ট খুললে যে জাবেদা হয়, ভ্যাট জমা দিলে সেম জাবেদা হয়। জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভিএটি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ক্যাশ বা ব্যাংক যেটা ভালো লাগে লিখতেই পারো, ক্রেডিট হবে। বলো কয় টাকা জমা দিছি বলো তো 6 তারিখে? 30,000 টাকা জমা দিছি। তিরিশ হাজার টাকা জমা দিছি। এরপরে আমরা 7 নাম্বার শিখবো। চলো 7 নাম্বার শিখি। আমাদের এটার পরে আরেকটা খতিয়ান আছে আমাদের ইনশাআল্লাহ। এই টাইপের অঙ্ক তোমাদের আশা করি আমার আর শিখাইতে হবে না। তোমরা শুধু সিমিলার কতগুলো অঙ্ক আছে আমি দিয়ে দেবো, কইরা লাইবা। আমার মনে হয় না আর লাগবে এই টাইপের অঙ্ক। দেখো পরে যেটা 7 নাম্বার বলছে, 7 নাম্বারটা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো 7, পারচেজ এ মেশিন, একটা মেশিন কিনছে, তার মানে হলো স্থায়ী সম্পদ কিনছে। বলা হয়েছে পারচেজ এ মেশিন ফর টাকা 3 লাখ, অফ হুইচ পেইড ভ্যাট 15%। তোমরা আমারে বলো তো, এটাকে উইথ না প্লাসের অঙ্ক? এই 7 নাম্বারটা উইথ না প্লাসের? ক্লাসে। প্লাসের নিয়ম। তাই এটা কি পণ্য না সম্পদ? সম্পদ। সম্পদ। তাহলে মনে রাখো, সম্পদ কিনলে ভ্যাট লিখা যায় না। এতক্ষণ দেখো, পণ্য কিনছে ইনপুট ভ্যাট লিখছি, পণ্য বিক্রি করছে আউটপুট ভ্যাট লিখছি, ভ্যাট জমা দিছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখছি, ভ্যাটের অ্যাকাউন্ট ওপেন করছি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখছি। কিন্তু কোনো সম্পদ যদি কিনি সেটি ক্ষেত্রে ভ্যাট শব্দটা লেখা যাবে না। তাহলে আমরা কি করব, অ্যামাউন্ট গুলোকে একসাথে কোলাবরেট করব, একত্রে যুক্ত করে দিব। এটা কিভাবে বের করে সেটা বোঝা একবারে সহজ। আমরা কিনছি মেশিনারি, তাহলে আমরা জাবেদা লিখবো মেশিনারি ডেবিট, মেশিনারি ডেবিট দূরে লিখি। আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট।
এখন কত টাকা কিনছিলাম আমাকে একটু অ্যামাউন্টটা বলো। তারিখটায় কত, এই 7 তারিখে কয় টাকা লেখা ছিল? 3 লাখ। 3 লাখ টাকা লেখা ছিল। আচ্ছা, আমরা কি ইনক্লুডিং ভ্যাটে আছি না প্লাস ভ্যাটে আছি? প্লাস ভ্যাট। আচ্ছা, তাহলে একটু খেয়াল কইরো। সম্পদের ক্ষেত্রে প্লাস ভ্যাটের নিয়মটা কি? সম্পদের ক্ষেত্রে প্লাস ভ্যাটের নিয়ম, ভ্যাট অ্যাকচুয়ালি কয় পার্সেন্ট, 15% না? সম্পদের ক্ষেত্রে প্লাস ভ্যাটের নিয়ম এরকম 115%। মনে রাখো, এটা লিখতে মনে হয় আমি ভুল গেছি নিয়মে। সম্পদের ক্ষেত্রে ভ্যাটের নিয়ম হলো 115%। সম্পদের ক্ষেত্রে ভ্যাটের নিয়ম দুই রকম, একটা প্লাস একটা ইনক্লুড। এখানে ইনক্লুড লেখা নাই বা উইথ লেখা নাই, তাই এটা প্লাস ভ্যাটের নিয়ম। আর সম্পদের ক্ষেত্রে ভ্যাটের নিয়ম হলো, যদি প্লাস ভ্যাট হয়, প্লাস মানে যোগ করো, আর মানে হলো 3 লাখের সাথে 15% যোগ করো। কেউ যদি এরকম করে লেখে, আর যদি কেউ কয় স্যার আমি এমনে লিখতাম না, এভাবে লিখবো, তা আপনারে বলছে যোগ করতে, তাহলে আমি এমনে লিখবো 3 লাখ ইন্টু 15%, এটা লিখবো ক্রেডিট। এইভাবেও যদি বাই করো, তাতেও যে অ্যান্সার হবে, ডিরেক্ট এটার উপরে 115% ধরো, এতেও একই অ্যান্সার হবে। এটা কইরা আমার অ্যামাউন্ট কও, যার যেটা ভাল লাগে। দেখো, 3 লাখের 15%, 3 × 15 = 45,000। 3 লাখের সাথে 45,000 যোগ করলে 3,45,000। আচ্ছা, আরেকটা হইলো, যদি এখানে এটা যদি করি 3 লাখের 115%, তাহলে এই 3,45,000। তোমাদের যেভাবে ভালো মনে হয় সেভাবে করতে পারো। আমরা এটা শিখলাম কিসের নিয়ম? প্লাসের নিয়ম। আমি এখানে আরেকটা শিখাবো, প্লাসের সাথে ইনক্লুড হইলে কি হইতো। আমি এখানে একটা এক্সাম্পল লিখে এই অঙ্কটাই, এই সেন্টেন্সটাই লিখে আরেকটা শিখাইতে চাই। এটা নিয়ে কারো কোশ্চেন আশা করি নাই তোমাদের। মনে করো এই লাইনটা পরীক্ষায় এভাবে লেখা আছে, পারচেস মেশিন, ক্যাশ নগদে কিনছে, টাকা 3 লাখ। আবার লেখছে উইথ বা ইনক্লুড, ইনক্লুডিং ভ্যাট @15%। মনে করো প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা তো প্লাসের, কিন্তু এইটা পরীক্ষায় আসলো না, পরীক্ষায় আসলো এইটা। এইটার সমাধানটা কেমন এখানে শিখাই দিতে চাই। দেখো, পারচেজ মেশিন, সম্পদ কিনছে ক্যাশ নগদে, টাকা 3 লাখ, উইথ বা ইনক্লুড, উইথ ভ্যাটের নিয়ম 15%। যদি এইরকম ক্ষেত্রে হয়, তখন আমাদের এত কিছু কিচ্ছু না। তোমাদের কি করবো, এটা বলছে উইথ মানে সাথে ভ্যাট যুক্ত করা আছে 15%, কয় লাখ? 3 লাখ। যদি সম্পদের ক্ষেত্রে সহজভাবে মনে রাখবা, সম্পদের ক্ষেত্রে যদি উইথ বা ইনক্লুড থাকে, তাহলে এই ভ্যাটের পার্সেন্টের কাজ হয় না, কারণ এটা যুক্ত কইরাই এটা বানাইছে, তখন এখানে 3 লাখ হইতো, ভ্যাটের আর কোনো টাকা লিখতে পারতাম না, ডিরেক্ট তখন 3 লাখ হইতো, উইথ বা প্লাস বলা থাকলে। আবার একটু না, উইথ বা ইনক্লুড লেখা থাকলে। তাহলে আমরা একটা বিষয় শিখি, এখানে স্থায়ী সম্পদের ক্ষেত্রে ভ্যাট কথাটা লেখা যায় না। দেখো, আমি জাবেদা লিখছি কিন্তু ভ্যাট লিখি নাই, ইনপুটও লিখি নাই, আউটপুটও লিখি নাই। এরপরে একটা নিয়ম হলো প্লাসের, আর একটা হলো ইনক্লুড। যদি ইনক্লুড বা উইথ লেখা থাকে, তাহলে ভ্যাটের কোনো কাজ নাই, এটা নো এন্ট্রি, সরাসরি অ্যামাউন্ট যা থাকবো সেটাই জাবেদায় বসাই দিব। আর যদি এটা ইনক্লুড উইথ না থাকে, প্লাস থাকে, যে অঙ্ক এই অঙ্কটায় যা লেখা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, 3 লাখ, 3 লাখের উপরে 115% ধইরা যে টাকা হবে 3,45,000, সেটা বসায় দিব। আমি আশা করি তোমাদের ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট দিয়া ভ্যাটের যে ফয়সালা থাকতে পারে, যে ধরনের অঙ্ক, তার ফয়সালা তোমরা করতে পারবা। আশা করি বুঝতে পারছি। ভ্যাটের ক্ষেত্রে কি হয় না, মানে সম্পদের ক্ষেত্রে কি হয় না, ভ্যাট লিখা যাবে না আলাদা করে, এন্ট্রির মধ্যে লিখা যাবে না। দ্বিতীয়ত, একটা হলো প্লাস, একটা হলো ইনক্লুড। ইনক্লুড হইলে এই ভ্যাট ট্যাট নিয়ে কোনো চিন্তা করবা না, যে অ্যামাউন্টটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই জাবেদায় বসাই দিবা। আর যদি প্লাস হয়, তখন 115% ধরে বসাইবা, এটা অন্য কোনো পার্সেন্ট হইতে পারে না, সব সময় 115%। আমার মনে হয় এই অংশটা তোমরা বুঝতে পারছো। এরকম সামনে সমাধান পাইবা তোমরা। তারপরে দেখো, লাস্ট এন্ট্রি। লাস্ট এন্ট্রি পারলেই আমি বুঝলাম যে তোমরা পারছো। দেখো, বলা হয়েছে পারচেজ সাপ্লাইজ উইথ, সাপ্লাইজ কিন্তু সম্পদ। দেখো, এই যে যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই যে নিচেরটা, এটাই আমাদের এখানে দেওয়া আছে 8 নম্বরে। এটা ভালো একটা অঙ্ক ধরছি, তাহলে একটার মধ্যে তোমরা সব পাচ্ছ।
দেখো, সাপ্লাইজ কিনছি, সাপ্লাইজ কিনছি উইথ লেখা আছে ভ্যাট 15%, টাকা হলো কত? 30,000। টাকা হলো 30,000, সরি 30 না, কত হাজার? 20,000 টাকা। মনে রাখবা উইথ লেখা আছে, উইথ মানে যুক্ত করা আছে, এটার জাবেদা হবে সাপ্লাইজ, সাপ্লাইজ ডেবিট। আর ক্যাশ, টাকা চলে যায় ক্যাশ ক্রেডিট। কয় টাকার কিনছো বলো তো? 20,000 20,000 টাকা। এটা কিন্তু সলিউশনে ভুল আছে, দেখো সলিউশনে এটা ভুল আছে। তাহলে আমরা কি করব? আর কোনো ভ্যাটের কাজ করব না, কারণ কেন, এখানে উইথ লেখা ছিল, উইথ 15% ভ্যাট। এইটা নো এন্ট্রি। উইথ মানে কি জানো, এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে পণ্যটা যে দামে কিনছিলা তার সাথে 15% যুক্ত কইরা 115% বানাইয়া যুক্ত করে এই টাকাটা দিয়া দিছে। এখানে দেখো তোমাদের বইতে ভুল আছে। তোমাদের বইতে মনে হয় সমাধান 21,000 লেখা না? এটা মারাত্মক একটা ভুল। 23,000 লেখা। 23,000 লেখা? ও, ওই যে তারা কি করছে, 15% ধইরা 3,000 বাড়াইয়া 23,000 করছে, মানে তারা প্লাসের নিয়ম করছে, কিন্তু এখানে উইথ লেখা আছে। তাহলে আমাদের এটা 20,000 টাকা দেওয়া আছে, 20,000ই বসবে। এই জাবেদাটাকে, এই অঙ্কটাকে বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, আশা করি এই অঙ্ক থেকে আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পারলাম। মনে রাখো প্রশ্নটা কারেকশন করে নাও, সাপ্লাইজের ক্ষেত্রে 23,000-এর জায়গায় হবে 20,000 হবে। তাহলে এই 7 এবং 8 থেকে সম্পদের নিয়ম আমরা শিখতে পারলাম। এখন 5 মিনিটের ভিতরে আমাদেরকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। চলো, আমাদের এই অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, একটা চাইছে জার্নাল এন্ট্রিস আর একটা চাইছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। সাধারণত ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হয় টি সকের মাধ্যমে, তবে চলমান জেড সক করতে পারি। তবে আমি একটা আগে আজকে শিখাই, প্রথমে আমরা টি সক শিখাই। আমরা এটা মুছে ফেললাম, আমার কাছে কিন্তু জাবেদা নাই, অবশ্যই তোমরা যে জাবেদা করছো আমি জিজ্ঞেস করব, সেটা থেকে আমাকে উত্তর দিবা। লেখো রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 করতেছি। আমরা একটা খতিয়ানের ঘর আঁকবো। তাহলে শেষ। দেখো আমি একটা খতিয়ানের ঘর আঁকতেছি। দেখো এখানে তারিখ তারিখের ঘর এখানে দিলেও চলে, না দিলেও চলে। হ্যাঁ, আচ্ছা, উপরে লিখবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। শখের উপরে লিখবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, শখের উপরে লিখো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে আচ্ছা এখানে স্যার, লিখো ডেবিট। হ্যাঁ, কি বললা? এখানে তো আপনার রিকোয়ারমেন্টে হচ্ছে, ও আচ্ছা সরি সরি, জানাল চাইছে স্যার। চাইছে এমনিতে না? কখনো যদি হয় যে আপনার শুধু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাহলে কি জাবাদা না করেও কি করা যাবে? হ্যাঁ যাবে, ওটাও আমি শেখাবো। জাবেদা, এমন অঙ্ক আইবো না যদিও, তুমি দেখা ইনশাল্লাহ মরতার বানা, তোমার থাকবোই। আচ্ছা, মানে এই ধরনের জাবেদা অঙ্ক আর কারেন্ট অ্যাকাউন্ট একসাথেই? একসাথে থাকবো, রাইট। এমন কোন অঙ্ক তুমি পাইবাই না জীবনে যে জাবেদা চায় নাই কারেন্ট অ্যাকাউন্ট করতে বলছে, করলে তো করতে পারবো কিন্তু আমাদের কখনো চাইবো না। আচ্ছা, এখন আমি, স্যার তোমরা এখানে কি টাকার সাথে কি আমাকে, রেফারেন্স হবে? এটি লাগে না বুঝছো, আমি সামনে দেখবা কি এই ঘরটাই তো দিতাম না, আমি তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি, আমি তো এই ঘরটাই দিতাম না। তাহলে কি হইব? হ্যাঁ হবে না মানে দৌড়াইবো, বুঝছো? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে এই তারিখের ঘরটাও লাগে না, এই যে শেষ, অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস স্যার টাইটেল এটা কি টাকা, শুধুমাত্র অ্যাকাউন্টস টাইটেল ভ্যাটের টাকা। আর এটা কি শুধুমাত্র ভ্যাটের ক্ষেত্রে নাকি যে কোনো কারা, মানে যে কোনো ভ্যাটের, খতিয়ান? ভ্যাট এবং পার্টনারশিপ এগুলার ক্ষেত্রে, ভ্যাট আচ্ছা এবং আচ্ছা পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে এগুলার সাথে তারিখ থাকে না, বুঝছো? এই কারণে আচ্ছা। ভ্যাটের অঙ্ক আর পার্টনারশিপের অঙ্কে তারিখ থাকে না, তাই এগুলো তারিখের ঘর লাগে না। তুমি না দিলেও চলবে, দিলেও চলবে, না দিলেও চলবে, দিলে আর এটাকে খালি এমনিতে পড়ে থাকবে। স্যার যদি মানে অন্য কোনো অঙ্কের আপনার খতিয়ান বলতে তাহলে সেগুলো অবশ্যই থাকবে? তারিখের ঘর লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখন চলো, প্রথম জাবেদাটা করছিলাম, একজনে আমাকে বলো প্রথম জাবেদা ছিল, আমার যতটুকু মনে আছে। আচ্ছা আমি এমনি বলি, প্রথম জাবেদায় ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আছে না ক্রেডিট আছে, একজন এটা বলো। ডেবিট। ডেবিট আছে, কত টাকা ডেবিট আছে? 80,000।
তাহলে ডেবিট আছে, তোমরা কি করবা, এই ডেবিট পাশে টাকাটা আগে বসাই দিবা 80,000। আর বিপরীত কথা যা লেখা আছে তাই কথাটা এখানে লিখে দিবা। বিপরীত কথা লেখা আছে ক্যাশ, তাই এখানে ক্যাশ লিখে দিবা। বিপরীত কথা ক্যাশ। চলো দ্বিতীয় জাবেদায় যাই। দ্বিতীয় জাবেদায় ভ্যাট নামে কোন এন্ট্রি আছে? ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট আছে। কোন দিকে? ক্রেডিট, সরি ডেবিট। মিছা কথা কইও না, ডেবিট দিকে। কত টাকা? 15,000। 15,000 টাকা ভ্যাট। আচ্ছা ধরলাম। এখন বিপরীত কথাটা কি বলো তো? ক্যাশ না? ক্যাশ। তাহলে লিখলাম ক্যাশ, শেষ। তারপরে 3 নাম্বার জাবেদায় যাও। 3 নাম্বার জাবেদায় দেখো ভ্যাট আছে, আউটপুট ভ্যাট আছে না নাই? আউটপুট ভ্যাট, আউটপুট ভ্যাট ক্রেডিট। কোন দিকে আছে? ক্রেডিট। কত টাকা? 22,500। তাহলে এখানে আগে টাকা লিখবো 22,500। বিপরীত কথা কি লেখা? ক্যাশ। ক্যাশ। বিপরীত কথা ক্যাশ। গেল, তৃতীয় গেল। চতুর্থটায়, চতুর্থটায় যাও। চতুর্থটায় কি বলছে? ভ্যাট আছে না নাই? ইনপুট ভ্যাট কোন ডেবিট। দিকে? ডেবিট দিকে। হ্যাঁ। কত টাকা? 16,305। 16,305 টাকা। বিপরীত কথা অ্যাকাউন্টস পেয়েবল। আমি সংক্ষেপে লিখতেছি, না পুরোটাই লিখে দিই। হ্যাঁ হ্যাঁ, এটি লিখলেও হবে। অ্যাকাউন্টস পেয়েবল। বিপরীত কথা হলো অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা আমরা এটা অ্যাকাউন্টস পেয়েবল এর দিকে যাব। তারপরের দিকে যাও। পরে আবার পরের যাবে দেয় আছে না নাই ভ্যাট? আউটপুট ভ্যাট কোন ক্রেডিট। দিকে? ক্রেডিট দিকে। কত টাকা? আউটপুট ভ্যাট 26,087। 26,087। বিপরীত কথাটা অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। আমি কেমনে কইতে পারতাছি? কারণ আমি জানি যে পারচেজের সাথে ইনপুট ব্যাড হয়, আর এটা অ্যাকাউন্টস পেয়েবল হবে। তার মানে তুমি যখন ইনপুট ব্যাড বলছো আমি বুঝাই ফেলছি যে এটা অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা তারপরে যাবে দেখি ভ্যাট আছে। ইয়েস, হ্যাঁ স্যার আছে ডেবিট পাশে। কত টাকা? 30,000। বিপরীত কথা কি লেখা? ক্যাশ। তাহলে আমরা লিখবো ক্যাশ। তারপরে যাও, পরেরটা কি বলছে? পরেরটা স্যার, পরেরটা তো আপনার ওই যে মেশিনারি অ্যাকাউন্ট। না না সরি, না, আমি বলছি ভ্যাট নামে এন্ট্রি জাবেদা আছে কিনা এটা বলো। না যাবেটা নাই। তাহলে বাদ, হ্যাঁ। তারপরে আর নাই স্যার, সাপ্লাইজ তো আর ওটা। নাই, তাহলে শেষ। যোগ করো। যে সাইড বড়, এই সাইডও বড় হইতে পারে, এই সাইডও বড় হইতে পারে, কিন্তু এই সাইড বড়। বড় সাইড যোগ করো। ব্যালেন্স সিডি, আর এ পাশে হবে ব্যালেন্স বিডি। আজকে আমরা আহ ছকে শিখাইলাম, আরেকদিন আমি চলমান যে ছকে স্যার শিখাবো। 1,41,305 এটার ডেবিট পাস। যোগফল 1,41,305। 1,41,305। আর এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 92,718। 92,718। 92,718। আমাদের এই সিডিটাকে সিডি করে নিতে পারি। 718 না দিলেও চলবে। আমাদের এই খতিয়ান শেষ। এই খতিয়ান আমাদের শেষ। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট শিখা আমাদের শেষ। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক সব করে আসতে করতে পারবা। আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিব। তোমাদের কাছে যে বই থেকে করাইলাম তারপরের অঙ্কটা 26, এটা বাসায় করবা। সান কর্পোরেশন 26। আর একটু নাম বলবেন কোনটা? সানশাইন। সান 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 কর্পোরেশন। আমি একটু পরে ছবি তুলে দিয়ে দিব। আগে লেখা আচ্ছা। নাও 26, তারপরে লেখো 28। 26, 28, 29। 26, 28, 29, 30। সবাই একটু হোমওয়ার্ক লেখা নাও। 26, 28, 29, 30। 26, 28, 29, 30। আমি শীট দিয়ে দিব, শীটের মধ্যে অঙ্কগুলো আছে। 26, 28, 29, 30। তারপরে হলো 27, 27, 21। 27, 21। আশা করি সবাই তোমরা এগুলো লিখছো।
27, 21। ঠিক আছে, আমাদের ক্লাস এখানেই শেষ। যে অঙ্কগুলা বললাম এই অঙ্কগুলো তোমরা সমাধান করবা। আমি সেটা একটু পরে দিয়ে দিচ্ছি, সেটার নাম্বারগুলো বলে দিব না ক্লাস শেষ করে। আর তোমরা এই অঙ্ক রিলেটেড যে অঙ্কগুলা বই থেকে বললাম সেগুলো তোমরা অবশ্যই করবা। আমি আরেকবার বলি, সি এর থেকে দিতেছি 21, 24 করলাম, 21, 26, 27, 28, 29, 30, 21, 26, 27, 28, 29, 30। তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে যাও, নাইলে আরো দিমু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি অনলাইন ক্লাস অ্যাকাউন্টিং শুরু হয়ে গেছে না শেষ হয়ে গেছে? না না না, এখন শুরু করব। ও এতক্ষণ এর আচ্ছা আগের স্যার। ইয়ারের ক্লাস চলছে। স্যার আগের ক্লাসটা কোন ইয়ার হয়েছে ওইটার তো কিছু দিলেন না। ও ঠিক আছে, দিবনে। আচ্ছা স্যার। আমরা প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশনে আছে, ইকুয়েশন বের করেন সবাই। অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করেন। স্যার পেজ নাম্বার কত? এটা ওই যে প্রথম অধ্যায়, পেজ নাম্বার, দাঁড়াও বলতেছি, আমি শীট বের করে নিই। ওখান থেকে চালু দাও। আমরা গত ক্লাসে কত নাম্বার অঙ্ক পর্যন্ত করছি বলো আমাকে। স্যার 1, 7, 11 করানো হয়েছিল আর 12 আর 21 এইচডব্লিউ দেওয়া ছিল। ঠিক আছে, পরবর্তী অঙ্ক থেকে শুরু করব, পরবর্তী অঙ্কের নাম্বার বলতেছি।
একটু অপেক্ষা করে দুই একজন জয়েন করুক। তোমাদের মধ্যে যারা শিট নাও নাই নিয়ে নিও, আমি কিন্তু কপি করে রাখছি, নতুন ব্যাচে কিন্তু পরে দিয়ে দিলে আবার ভেজালে পড়বা। আমি একবার কপি করি, আজকে যেমন আজকে নতুন ব্যাচ শুরু করছি অফলাইনে, 30টা কপি করছি, তোমাদের জন্য করছি 10টা। এর মধ্যে কেউ যদি থাকে নিও নিও, কিন্তু পরে যদি না পাও সমস্যা হবে। যদি কেউ যারা নতুন ভর্তি হয়েছে পাও নাই, কালকে একটু সংগ্রহ করে কোচিং এ আইসা একটু সংগ্রহ করো সবাই। আমরা এখন যে অঙ্কটা করব, তোমরা 11 করছো আমরা বললাম, আমি 12 নম্বর অঙ্ক সম্ভবত তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। 11 যেহেতু করানো হয়েছে, 12 জি নাম্বার। স্যার, 12 আর 21 জি হোমওয়ার্ক স্যার। ছিল। আচ্ছা, 12 আর 21 এটা পারছেন? 12 21 কেউ পারছেন? জি স্যার। আচ্ছা, লিংকে ক্লিক। জি, এখন না, পরে আমি ক্লাসটা শেষ করি। ঠিক আছে, চলেন আমরা এখন 14 নম্বর অঙ্ক করব। প্রথমেই অঙ্ক নাম্বার 14 শুরু করব। 14 নম্বর অঙ্ক দ্বারা আমরা মিসিং অ্যামাউন্টের অঙ্ক করেছিলাম, সেটা থেকে শুরু। আমরা প্রথম অধ্যায়ে আছি। নওশিন প্রথম অধ্যায়ে যাও, প্রথম অধ্যায়ে আছি আমরা, প্রথম অধ্যায়ের অঙ্কে জি আছি। স্যার দিছি।